আমরা আজকে আবার একটি গল্প নিয়ে আসলাম হিমাদ্রি দাশগুপ্তর লেখা কফিন। একটা ভূতের গল্প। তা আমরা এখন শুরু করতে পারি। আমাদের আজকের গল্পের নাম হলো কফিন। লিখেছেন হিমাদ্রি দাশগুপ্ত। আজকের গল্পের নাম হচ্ছে কফিন, লিখেছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। গণেশ কনরিয়া ছুরিটা শোকেসের বাইরে বের করে বললেন, এই দেখুন, এর হাতলে ফার্সি ভাষায় একটা শব্দ লেখা আছে, বাবর, অর্থাৎ সম্রাট বাবরের নাম। বাবরের সেনাপতিরা তার নামাঙ্কিত এই ছবি ব্যবহার করতেন। আর ওই যে ওই পাশের বাক্সে লম্বা নলওয়ালা দোনওয়ালা পিস্তলটা দেখছেন, ওটা ক্লাইভের আমলের। এখনও কিন্তু কর্মক্ষম ওটা, অর্থাৎ গোলে ছোড়া যায়। পীযূষ বলল, ছুরিটা একটু হাতে ধরে দেখব? কনরিয়া ছুরিটা তার হাতে দিয়ে বললেন, তবে এগুলো সবই ইনসিওর করা অন্য কোম্পানির থেকে, 4 লাখে। ছুরিটা হাতে নিয়ে বেশ রোমাঞ্চ অনুভব করলো পীযূষ। কত প্রাচীন জিনিস, কে বলতে পারে স্বয়ং বাবরই হয়তো এটা তুলে দিয়েছেন তার কোনো অনুচরের হাতে। ছুরিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে পীযূষ মিস্টার কনরিয়ার হাতে ফেরত দিল। সেটা কনরিয়া ছুরিটাকে যথাস্থানে রেখে পীযূষকে বললেন, চলুন এবার যে জিনিসটা দেখবেন বলে এসেছেন সেটা দেখাই। দোতলাতে একটা কাঠের রেলিং ঘেরা লম্বা বারান্দা। সেই বারান্দা দিয়ে কনরিয়ার পিছন পিছন গিয়ে একটা ঘরের সামনে হাজির হলো পীযূষ। কনরিয়ার চাবি দিয়ে ঘরের দরজা খুলে দেয়াল হাতড়ে খুট করে সুইচ টিপলেন। বড় ঘরটার মাথার উপর থেকে একটা ঝুলন্ত বাতি জ্বলে উঠল, আর তার আলো এসে পড়ল ঘরের ঠিক মাঝখানে রাখা লম্বাটে ধরনের বিরাট একটা কাচের বাক্সের ওপর। কনরিয়ার সঙ্গে গিয়ে পীযূষ দাঁড়ালো সেই কাচের বাক্সের সামনে। আর ভিতরে রাখা আছে মানব দেহাকৃতির একটি অতি প্রাচীন কাঠের কফিন। তার মধ্যে সাহিত্য বিবর্ণ ব্যান্ডেজ মোড়া একটি মমি। তার মুখটা ঢাকা আছে বহু প্রাচীন এক কাঠের মুখোশে। ছেলেবেলাতে কলকাতার জাদুঘরে ঠিক এমনই একটা মমি দেখেছিল পীযূষ। মমিটার দিকে তাকিয়ে পীযূষ প্রশ্ন করল, এটা কি ইজিপ্ট থেকে এনেছেন? কানরিয়া তার হাত টাইয়ের নট ঠিক করতে করতে বললেন, জিনিসটা ইজিপ্টের হলো, আমি এটা সংগ্রহ করেছি লন্ডনের এক ব্যবসায়ীর কাছ থেকে। ইজিপ্টে এখন এইসব জিনিস বেচা কিনা নিষিদ্ধ, তবে 60-70 বছর আগেও ইজিপ্ট থেকে মমি কিনে নিয়ে যাওয়া হতো ইউরোপের বিভিন্ন দেশে ঘর সাজাবার জন্য, বিশেষত ফ্রান্স আর ইংল্যান্ডে। আমার এই বাগানের দার্জিলিং চা লন্ডনে যায়, তাই ব্যবসা সূত্রে আমাকে লন্ডনে যেতে হয়। সেখানে এক সম্ভ্রান্ত পরিবার থেকে 1 লাখ পাউন্ড মানে 70 লাখ টাকায় কিনেছি। এটা আমার এখনও পর্যন্ত সংগ্রহ করা সবচেয়ে বেশি দামের জিনিস। এই দার্জিলিং তো বহু ট্যুরিস্ট আসে। ভবিষ্যতে ভাবছি আমার সংগ্রহগুলো নিয়ে এখানে একটা মিউজিয়াম বানাবো। পীযূষের এই মমিটা দেখতে কলকাতা থেকে দার্জিলিংয়ে ছুটে আসার পিছনে বিশেষ কারণ আছে। পীযূষ একটা ইন্স্যুরেন্সে অর্থাৎ বিমা কোম্পানির অফিসার। কিছুদিন আগে টি এস্টেটের মালিক বিখ্যাত ব্যবসায়ী মিস্টার কানরিয়া খবরের কাগজে এই মর্মে বিজ্ঞাপন দিয়েছিলেন যে তিনি তার একটি ব্যক্তিগত জিনিস ইনস্যুর করাতে চান। বিজ্ঞাপনটা দেখে 7 দিন আগে পীযূষদের কোম্পানি আর একজন ইন্স্যুরেন্স অফিসার সান্যালবাবুকে পাঠিয়েছিলেন এখানে। তখন অবশ্য কোম্পানি বা সান্যালবাবু জানতেন না যে কী জিনিস বিমা করাতে চাইছেন মিস্টার কনরিয়া। জিনিসটা দেখে কলকাতায় ফিরে যাওয়ার পর তিনি আর এখানে আসতে চাননি। সান্যালবাবু একটু কুসংস্কারগ্রস্ত মানুষ। তিনি পীযূষকে বলেছিলেন, তুমি এই ব্যাপারটা সামলাও। আমি শুনেছি এইসব মমি টমির সঙ্গে অনেক সময় নানা অভিশাপ জড়িয়ে থাকে। যারা এইসব জিনিস নিয়ে কাজ করে তাদের ক্ষতি হয়। ছেলেপুলে নিয়ে ঘর করি, শেষ কোথাতে কি হয়ে যাবে তাছাড়া কি জানতে চেয়েছিল পীযূষ। তার প্রশ্ন শুনে সান্যালবাবু বললেন, আমাকে নিয়ে তো কনরিয়া মমিটার ঘরে ঢুকলো। মমিটার সামনে দাঁড়িয়ে কথা বলছি, এমন সময় একটা ফোন এলো কনরিয়ার। কলটা রিসিভ করার জন্য আমাকে ঘরে রেখে বাইরে গেলেন তিনি। একলা ঘরে আমি, মাথার উপর ঝুলন্ত বাতিটা দুলছে। তুমি হয়তো বিশ্বাস করবে না ভাই, আমি দেখলাম মমিটা নড়ে উঠল। একবার নয়, পরপর 2 বার। কনরিয়াকে কিছু না বললেও সেটা দেখে সঙ্গে সঙ্গে ঘরের বাইরে বেরিয়ে এসেছিলাম। সান্যালবাবুর কথা শুনে পীযূষ হেসে বলেছিল, ঠিক আছে,
আপনাকে যেতে হবে না, আমি সামাল দিচ্ছি ব্যাপারটা। বলেছিল তার পিছনে কারণ আছে। দামি জিনিস বিমা করালে তার জন্য মোটা অঙ্কের প্রিমিয়াম বা টাকা দিতে হয় কর্নেলিয়াকে, আর তার থেকে কমিশন বাবদ বেশ ভালো রকম টাকা পাবে পীযূষ। তাদের কোম্পানি ব্যাপারটা নিয়ে আগ্রহী, যদিও ইতিপূর্বে এই ধরনের কোনো জিনিসের বিমা করায়নি কোম্পানি। এইসব জিনিসের মূল্য নির্ধারণের জন্য বিশেষজ্ঞের প্রয়োজন হয়, তবে মমিত আর ঘরবাড়ি সোনা জহরত নেই, তাই তার মূল্য নির্ধারণের জন্য লোক কোথায় পাওয়া যাবে সে ব্যাপারে খোঁজ চালাচ্ছে পীযূষের কোম্পানি। মমিটার দিকে তাকে শ্যানলবাবুর কথাটা আবার মনে পড়ে গেল পীযূষের। আমি দেখলাম মমিটা নড়ে উঠল, একবার নয় পরপর দুবার। কথাটা মনে পড়তেই মনে মনে আরও একবার হাসলো পীযূষ। তারপর আরও ভালো করে সেটা দেখার জন্য কাচের আধারের উপর ঝুঁকে পড়ল। কানারিয়া বললেন, এই জিনিসটা কিন্তু আপনাকে খুলে দেখানো যাবে না, কারণ আপনি হয়তো জানেন যে এইসব জিনিস খোলা বাতাসে থাকলে বিভিন্ন ব্যাকটেরিয়ার প্রভাবে নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে, তাই সিল করা কাচের বাক্সে রাখতে হয়। মমিটাকে উপর দেখে পীযূষ আবার সোজা হয়ে দাঁড়ালো। কর্নেলিয়া বললেন, এবার বলুন, আপনার কোম্পানি কি বিমা করবে এটার? 10 বছরের বিমার জন্য আমি এককালীন 2 লাখ টাকা দেব। পীযূষ বলল, আমাদের কোম্পানি ব্যাপারটা নিয়ে আগ্রহী, কিন্তু মমিটার মূল্য নির্ধারণের জন্য আমাদের একজন বিশেষজ্ঞের প্রয়োজন। আমাদের একটু সময় দিতে হবে, অন্তত সপ্তাহখানেক। কথাটা শুনে কানারিয়া বললেন, অতটা সময় দেওয়া যাবে না আপনাদের, এমনিতেই সপ্তাহখানেক সময় কেটে গেছে। পরশুই আমি ব্যবসার কাজে বিদেশ রওনা হব, ফিরতে 2-3 মাস লাগতে পারে। আপনি কালকের মধ্যে চুক্তি না করলে আমি আমার আগের ইন্স্যুরেন্স কোম্পানিকেই ডাকব, ওরা আমাদের সঙ্গে যোগাযোগও করেছে, বললেই চুক্তিপত্র নিয়ে চলে আসবে। পীযূষ বলল, কিছু না মনে করলে একটা প্রশ্ন করতে চাই। ওরা তো আপনার জন্য জিনিসগুলো বিমা করেছে, তবে আপনি আবার বিমা করানোর জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন কেন? খানিকক্ষণ চুপ করে থেকে কানারিয়া বললেন, মাস 2 আগে কলকাতায় আমার একটা গাড়ি চুরি হয়েছিল, সেটা ওদের কাছে ইন্স্যুরেন্স করা ছিল, কিন্তু বিমার টাকাটা পেতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছিল আমাকে, তাই ওদের উপর আমি একটু অসন্তুষ্ট। যদিও কোম্পানির পক্ষ থেকে পরবর্তীকালে আমার হয়রানির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। এখন আপনারা যদি মমিটা বিমা করাতে রাজি না হন, তবে তাদেরকেই ডাকতে হবে। এবার ব্যাপারটা বোধগম্য হলো পীযূষের। সে অবশ্য কানারিয়ার কথা শুনে দ্বন্দ্বের মধ্যেও পড়ল, শেষ পর্যন্ত ব্যাপারটা হাতছাড়া হয়ে যাবে না তো। কোম্পানি অবশ্য বলে রেখেছে যে ব্যাপারটা বিশ্বাসযোগ্য মনে হলে বিমার চুক্তিটা সে করতেই পারে, তাই সঙ্গে করে চুক্তিপত্র নিয়েও এসেছে পীযূষ। সে একটু ভেবে নিয়ে বলল, ঠিক আছে, কাল সকাল পর্যন্ত আমাকে সময় দিন, আপাতত কাছাকাছি একটা হোটেলের ঠিকানা দিন যেখানে রাতে থাকতে পারি। কর্নেলিয়া হেসে বললেন, হোটেলে কি দরকার, এই দোতলাতেই আমার একটা গেস্ট রুম আছে, সেখানে রাত্রিবাস করতে পারেন। তবে খাবারটা এই বাড়ির ছেড়ে কিছুটা দূরে একটা খাবার হোটেল আছে, সেখান থেকে খেয়ে আসতে হবে, কারণ এই বাংলোর কেয়ারটেকার দারোয়ান ওদের সবাইকে আমি 2 দিনের জন্য ছুটি দিয়ে দিয়েছি। সারা বছর তো ওরাই আগলে রাখে বাড়িটা, কাজে আমি যখন এখানে আসি তখন ওদের ছুটি দিই। উত্তরে পীযূষ বলল, ঠিক আছে, আমারও কোনো আপত্তি নেই। কর্নেলিয়া এরপর দোতলার একটি ঘরে নিয়ে গেলেন তাকে। বেশ ছিমছাম সাজানো ঘর। জানালা খুলতেই পীযূষের চোখে পড়ল চারপাশে ছোট বড় পাহাড় শ্রেণী, তার উপর মেঘ ভাসছে। বেলা দুপুর হলেও সূর্যের আলো যেন একটু ম্লান। পাহাড়ে অবশ্য মেঘ রৌদ্রে খেলা চলে সব সময়। আকাশের দিকে তাকিয়ে কানারিয়া বললেন, বৃষ্টি আসবে মনে হয়, আমার একটা কাজ আছে, বৃষ্টি নামার আগে বেরিয়ে পড়তে হবে। সন্ধ্যার আগেই ফিরব, বাড়িতে কেউ নেই। আপনি বাইরে গেলে সদর দরজাতে একটা চাবি সমেত তালা ঝুলছে, সেটা দিয়ে বেরোবেন। যদিও এখানে চোর ডাকাতের কোনো উপদ্রব নেই, তেমন চিন্তারও কিছু নেই। এই বলে তাকে ঘর ছেড়ে রেখে বেরিয়ে গেলেন তিনি। কিছুক্ষণের মধ্যে পীযূষ শুনতে পেল বাইরে কর্নেলিয়ার গাড়ির শব্দ মিলিয়ে গেল। কর্নেলিয়ার কাঠের বাড়িটাতে একলা রইল পীযূষ। দার্জিলিংয়ে হলেও কর্নেলিয়ার বাড়িটা শহরে একটু বাইরের দিকে একটা ছোট টিলার ওপর, চারপাশে আরও কোনো ঘরবাড়ি নেই। শহরের দিক থেকে একটা সরপিল রাস্তা এসে এই বাড়িটার কাছেই শেষ হয়েছে। তার একদিকে খাত আর অন্যদিকে পাহাড়ের ঢালে পাইন আর দেবদারুর বন। বাড়ি থেকে বেরিয়ে মিনিট 20 হাঁটলে তবে কয়েকটা ঘরবাড়ি আর একটা খাবারের হোটেল আছে। ভাড়া গাড়ি করে এখানে আসার পথে সেগুলো চোখে পড়ছিল পীযূষের। ঘর ছেড়ে বাইরের কাঠের রেলিং ঘেরা বারান্দাতে এসে দাঁড়ালো পীযূষ। কিছুটা দূরে সেই মমির ঘরটা।
অফিসের সেন্নালবাবুর কথাটা ভেবে পীযূষ আরও একবার মনে মনে হাসল। চারপাশে এমন নির্জন পরিবেশ, বাড়িটাতেও কোনো লোক নেই। এই পরিবেশে মমিটার সঙ্গে একলাই বাড়িতে কিছুদিন থাকতেন না সেন্নালবাবু। এই অবস্থায় থাকলে হলে নিশ্চয়ই হার্টফেল করতেন তিনি। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে পীযূষ এরপর ভাবতে লাগলো তারা কি করা উচিত। বিমাটা কি সে করিয়ে নেবে? কিছুক্ষণের মধ্যেই পীযূষের চোখের সামনে বাইরের পরিবেশটা কেমন যেন দ্রুত বদলাতে শুরু করলো। পাইন বনের মাথার উপর ভেসে বেড়ানো সাদা তুলোর মতো মেঘগুলো জমাট বাঁধতে শুরু করলো। অন্ধকার নামতে শুরু করলো চারদিকে। কনকনে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগলো পীযূষের গায়ে। দুলতে শুরু করলো পাইন গাছের মাথাগুলো। ঝড়ের পূর্বাভাস। বারান্দায় আর দাঁড়িয়ে থাকা সমীচীন হবে না মনে করে নিজের ঘরে গিয়ে ঢুকলো পীযূষ। আর তারপরেই শুরু হলো প্রচণ্ড দুর্যোগ। প্রথমে শৌ শৌ শব্দে প্রচণ্ড বাতাস বইতে লাগলো, আর তারপর তা মারাত্মক ঝড়ের রূপ নিল। থরথর করে কাঁপতে লাগলো কাঠের বাড়িটা। ঘরের ভিতরে বসে বাড়ির ভিতরে নানা জায়গায় থেকে নানা দুমদাম শব্দ কানে আসতে লাগলো তার। হয়তোবা খোলা জানালা দরজার শব্দ। বাইরে কোথাও যেন মরমর করে একটা গাছ ভেঙে পড়লো। কেঁপে উঠলো বাড়িটা। এরপর ঝড় একটু কমলো বটে, কিন্তু শুরু হলো মুহুর্মুহু বজ্রপাত আর বৃষ্টি। পীযূষের ঘরের ভিতর যে বাতি জ্বলছিল সেটা হঠাৎ নিভে গেল। সম্ভবত কারেন্ট চলে গেল। বাস পড়ার শব্দে থরথর করে কেঁপে উঠতে লাগলো বাড়িটা। এবার একটু ভয় পেয়ে গেল পীযূষ। না, অন্য কিছুর ভয় নয়। সে ভাবতে লাগলো কাঠের এই বাড়িটা ধসে পড়বে না তো। শেষে একবার প্রচণ্ড জোরে বাস পড়লো, সম্ভবত সেটা পড়লো বাড়ির গা ঘেঁষে। আর এতটাই তার অভিজ্ঞতা যে বাড়িটা যেন সেই শব্দে মৃদু দুলে উঠল। কোথায় কি যেন একটা ঝনঝনে শব্দে ভেঙে গেল। এবার স্পষ্টতই আতঙ্ক গ্রাস করলো পীযূষকে। সে বুঝে উঠতে পারলো না তার কি করা উচিত। ঘরে থাকবে না বাইরে বেরোবে। কিন্তু প্রচণ্ড শব্দে শেষ বাসটা পড়ার পরে ধীরে ধীরে সব কিছু শান্ত হয়ে আসতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই যেমন আকস্মিকভাবে দুর্যোগটা এসেছিল, ঠিক তেমনভাবেই তা থেমে গেল। পাহাড়ি অঞ্চলে অবশ্য ঝড় বৃষ্টি এমনই আসে যায়। হাঁপ ছেড়ে বাঁচল পীযূষ। এরপর ঘরের ভিতর আরও কিছুক্ষণ বসে রইল। তারপর যখন বাইরের প্রকৃতি একদম শান্ত হয়ে গেল, তখন বাইরের বারান্দায় বেরিয়ে এলো সে। চারদিকে দুর্যোগ স্পষ্ট চিহ্ন দাঁড়িয়ে ছড়িয়ে আছে। বাড়ির কিছুটা দূরেই দুটো বিরাট পাইন গাছ ভেঙে পড়েছে। বারান্দা বৃষ্টির জলে না ভিজলেও উড়ে আসা শুকনো পাতার রাশি ছাড়িয়ে আছে সারা বারান্দা জুড়ে। বারান্দায় লাগোয়া একটা ঘরের জানালার কাচের শাঁসি ঝড়ের ঝাপটে ভেঙে ছড়িয়েছে মাটিতে। হয়তোবা এই কাঁচ ভাঙা শব্দে শুনতে পেয়েছিল সে। মনে মনে ভাবল পীযূষ। একসময় বাইরে তাকিয়ে দেখলো পাইন বনের আড়ালে আবার দেখা দিলেন সূর্যদেব। তার আলো এসে ছড়িয়ে পড়ল বারান্দাতে। বিকাল হয়ে গেছে অনেকক্ষণ। দিনের শেষ আলো ছড়িয়ে পড়েছে দূরের পাহাড়গুলোর ঢালে। ঝড়ের সময় চারপাশটা যত ভয়ঙ্কর হয়ে উঠেছিল, ঠিক ততটাই এখন যেন সুন্দর লাগছে চারদিকে পৃথিবী। তন্ময়ভাবে বেশ কিছুক্ষণ পাহাড়গুলোর দিকে তাকিয়ে রইল পীযূষ। তারপর তার খেয়াল হলো তাকে খাবার কিনতে যেতে হবে। একটা মোমবাতিও কিনে রাখা ভালো। আলো ফিরবে কি না জানা নেই। তাছাড়া পাহাড়ি অঞ্চলে দ্রুত সন্ধ্যা নামে। জিনিসগুলো কিনে অন্ধকার নামার আগেই ফিরে আসা ভালো। বলা যায় না, হয়তো আবারও ঝড় বৃষ্টি নামতে পারে। পাহাড়ি অঞ্চলের প্রকৃতির রূপ দ্রুত পাল্টায়। ভাবনাগুলো মাথায় নিয়ে পীযূষ কিছুক্ষণের মধ্যেই কনরিয়ার কথা মতো বাড়ির সদর দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়ল। নির্জন পথ, মনোরম প্রকৃতি। যদিও রাস্তাটা ঝাড়াপাতায় ঢাকা, সে পথে পাকদণ্ডি বেয়ে হাঁটতে হাঁটতে মিনিট 15-এর মধ্যে পৌঁছে গেল ছোট জনবসতিটাতে। রাস্তার গায়ে পাহাড়ের ঢালের নিচে গোটা সাথে কাঠের বাড়ি, তারই মধ্যে একটা বাড়ি সংলগ্ন ছোট একটা হোটেল, আর তার পাশে একটা ছোট মুদি দোকান। প্রথমে সেই দোকান থেকে একটা মোমবাতি কিনে হোটেলে ঢুকলো সে। হোটেলওয়ালা বলল যে অন্য কিছু খাবার আজ নেই, তবে মিনিট 20 দাঁড়ালে সে রুটি সবজি বানিয়ে দিতে পারবে। পীযূষ বলল ঠিক আছে, তাই বানিয়ে দিন। লোকটা তার কাজ শুরু করলো, আর পীযূষ বসলো একটা কাঠের চেয়ারে। রুটি বেলতে বেলতে লোকটা একসময় জানতে চাইলো, আপনি কোথায় এসেছেন? এদিকে তো ট্যুরিস্ট আসে না। পীযূষ জবাব দিল, আমি ট্যুরিস্ট নই। কেন রিয়া সাহেবের বাংলো চেনেন? ওইখানে এসেছি। হোটেল মালিক বলল, হ্যাঁ চিনি। আমি তেমনই আন্দাজ করেছিলাম। ওখান থেকে আপনার মতো এক বাঙালি বাবু আমার এখান থেকে খাবার নিয়ে যেতেন বেশ কয়েকদিন, তবে সপ্তাহখানেক ধরে আর আসছেন না। মনে হয় কলকাতায় ফিরে গেছেন। মিনিট 20 নয়, আধ ঘন্টারও বেশি সময় লাগলো তার খাবার বানাতে। খাবার নিয়ে দাম মিটিয়ে পীযূষ যখন রাস্তায় নামলো, তখন সূর্য ডুবে গেছে। নির্জন পথ,
কুয়াশা আর অন্ধকার নামতে শুরু করছে পাহাড়ের ঢালে। ফেরার পথ ধরল পীযূষ। আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকারে ডুবে যাবে এই পাহাড়ি অঞ্চল। দ্রুত হাঁটতে লাগলো সে। অর্ধেক পথ অতিক্রম করার পর হঠাৎ যেন তার পিছনে একটা স্পষ্ট শব্দ শুনতে পেল। ভেজা পাতায় পা ফেললে কেউ হাঁটছে, কেউ তাকে অনুসরণ করছে। এই কথাটা মনে হতেই ঘুরে দাঁড়ালো পীযূষ। দেখলো কিছুটা তফাতেই দাঁড়িয়ে আছে একজন লোক, মাঝবয়সী, শীর্ণ চেহারা, পরনে মলিন একটা পাজামা আর হাফ শার্ট। এই ঠান্ডাতেও তার পরনে কোনো শীতবস্ত্র নেই। পীযূষ ফিরে দাঁড়াতেই লোকটা প্রশ্ন করলো, আপনি বাঙালি? হ্যাঁ, আপনি? লোকটা হাত জোর করে নমস্কার ভঙ্গিতে বলল, আমিও বাঙালি, আমার নাম অবিনাশ বিশ্বাস। পীযূষ প্রশ্ন করলো, আপনি এখানেই থাকেন? লোকটি বলল, হ্যাঁ। চলুন হাঁটতে হাঁটতে কথা বলি, অন্ধকার নামলে ফিরতে অসুবিধা হবে আপনার। কি ঝড়টাই না হলো। তবে ঝড়টার দরকার ছিল, কিন্তু আবার যদি ঝড় বৃষ্টি হয়। আবার হাঁটতে শুরু করলো পীযূষ। আর তার কিছুটা পিছনে সে লোকটা। একটু এগোবার পরে লোকটা বলল, আপনি তো বিমা কোম্পানির লোক, তাই না? প্রশ্নটা শুনে বেশ অবাক হয়ে গেল পীযূষ। সে তো নিজের পরিচয় দেয়নি লোকটাকে। হাঁটতে হাঁটতে বিষয়ে পিছিয়ে তাকিয়ে পীযূষ জানতে চাইল, আপনি জানলেন কিভাবে? লোকটি বলল, আমি জানি, আমি তো কানারিয়া সাহেবের কাছেই কাজ করি। কানারিয়া সাহেবের নানা ব্যবসা আছে। হাওড়াতে একটা কাপড়ের ফ্যাক্টরি আছে, সেখানে কেরানির কাজ করতাম। সাহেব আমাকে এখানে নিয়ে এসেছে। ব্যাপারটা এবার বোধগম্য হলো পীযূষের। লোকটা হাঁটতে হাঁটতে বলল, হোটেলে খাবার কিনতে গিয়েছিলেন নিশ্চয়? আমি ওখানেই খেতে যেতাম। পীযূষ আলগোছো জবাব দিল, হ্যাঁ, হোটেলের লোকটা বলেছিল বটে, একজন বাঙালি খেতে যেত ওখানে। লোকটা জিজ্ঞেস করলো, বাড়িতে কে কে আছে আপনার? লোকটা কেমন যেন গায়ে পড়া ধরনের, তবু পীযূষ ভদ্রতা খাইতে জবাব দিল, মা, বাবা, ভাই, বোন সবাই আছে। পীযূষের জবাব শুনে লোকটা বলল, আমারও সবাই আছে, স্ত্রী, বাচ্চা কাচ্চা। তাদের জন্য তো পেটের জন্য এত দূরে ছুটে আসা। দ্রুত অন্ধকার নামতে শুরু করেছে। তবে বাড়িটার বেশ কাছাকাছি পৌঁছে গেছে পীযূষ। কিছুক্ষণ হাঁটার পর লোকটা বলল, আমি জানি কেন আপনি এখানে এসেছেন, ওই মমিটার বিমা করাতে। লোকটা তবে সব খবরই জানে। আবারও একটু অবাক হলো পীযূষ। তবে লোকটার সঙ্গে এ ব্যাপারে কথা বলার সমীচীন মনে করলো না সে। হ্যাঁ বলে সংক্ষিপ্ত জবাব দিয়ে হাঁটতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই বাড়িটার কাছাকাছি পৌঁছে গেল পীযূষ। তখন প্রায় পুরোপুরি অন্ধকার নেমে গেছে। ঠিক সেই সময় পিছন থেকে লোকটা বলল, আমি এবার যাই, তবে যাবার আগে আপনার ভালোর জন্য একটা কথা বলে যায়। এবার পীযূষ ঘুরে দাঁড়ালো। তার কয়েক হাত তফাতেই আবছায়ার মতো দাঁড়িয়ে আছে লোকটা। পীযূষকে অবাক করে দিয়ে বলল সে, আজ রাতেই মমিটা একবার ভালো করে দেখবেন, তারপর যা সিদ্ধান্ত নিবার তা নেবেন। মানে? বললাম তো, কানারিয়া সাহেবকে বলবেন মমিটা আজ রাতেই একবার দেখাতে, তারপর যা সিদ্ধান্ত নেবার তা নেবেন। আপনার ভালোর জন্যই কথাগুলো বললাম। পীযূষকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল লোকটা। অদ্ভুত লোক তো, এই কথা কেন বলে গেল? আর এই কথাটা বলার জন্য কি গায়ে পড়ে আলাপ করতে এলো সে? মনে মনে ভাবলো পীযূষ। ব্যাপারটা বোধগম্য হলো না তার। লোকটার কথা ভাবতে ভাবতে বাড়ির দিকে এগোলো। কারেন্ট এখনো আসেনি। অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে আছে কাঠের বাড়িটা। মোম জ্বালিয়ে তালা খুলে দোতলায় উঠে পীযূষ তার ঘরে গিয়ে ঢুকলো। কানারিয়া তখনও ফেরেনি। মোম জ্বালিয়ে ঘরে বসে কানারিয়ার প্রতীক্ষা করতে লাগলো পীযূষ। এবং তার মাথায় ঘুরপাক খেতে থাকলো সেই লোকটার কথাগুলো। লোকটা কি কোনো কারণে ভরকে দিতে চাইছে তাকে? মমিটা একবার সে দেখতে বলল, কোন উদ্দেশ্যে? বাইরের বারান্দায় হঠাৎ একটা শব্দ শুনতে পেল পীযূষ। শুকনো পাতার উপর হাঁটার শব্দ। কানারিয়া কি তবে ফিরে এলেন? হয়তো তার গাড়ির শব্দ খেয়াল করেনি পীযূষ। এগিয়ে গিয়ে দরজাটা খুলে বারান্দায় উঠে দিল। শব্দটা যেন থেমে গেল। ইতিমধ্যে বাইরে চাঁদ উঠতে শুরু করেছে। সে আলো বারান্দার শেষ প্রান্তে অবধি আবছা হলেও দেখা যাচ্ছে, কিন্তু বারান্দার কেউ কোথাও নেই। তবে কি শব্দটা মনের ভুল? ব্যাপারটা ঠিক বুঝতে পারল না পীযূষ। আবার দরজা বন্ধ করে খাটে বসলো। এরপর ভাবতে লাগলো তার কি করা উচিত। বিমাটা করাতে পারলে কমিশন বাবদ বেশ কিছু টাকা পকেটে আসবে, আর কোম্পানিও খুশি হবে। কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কাজটা করলে একটা আশঙ্কাও থেকে যায়। পরে হয়তো দেখা গেল জিনিসটার মূল্য হয়তো এত নয়। তখন কোম্পানির কোনো আর্থিক ক্ষতি হলে তার দায় নিতে হবে পীযূষকে। কিন্তু এসব ভাবনার মাঝে পীযূষের মনে পড়লো অবিনাশ বিশ্বাস নামে লোকটার কথা। কেনই বা লোকটা হঠাৎ পথের মাঝে উদয় হলো, আর কেনই বা মুভিটা তাকে দেখার কথা বলে উদয় হলো কে জানে। পীযূষের মনে হলো এমনও হতে পারে যে লোকটা কোনো বিমা কোম্পানির এজেন্ট। কোনোভাবে সে হয়তো জানতে পেরেছে পীযূষের পরিচয়, তাই পীযূষের মনে সন্দেহ সৃষ্টি করে বিমাটা নিজের করার ধান্দা করছে। পীযূষ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে বিমাটা সে করবে। তবে লোকটা কেন তাকে মমিটা দেখার কথা বলল, সেই সন্দেহ নিরসনের জন্য কানারিয়া সাহেব ফিরলে মমিটা আর একবার সে দেখবে।
সন্ধ্যা 7টা নাগাদ খাওয়া সেরে নিল পীযূষ, আর তারপরেই শুনতে পেল কনরিয়া গাড়ির শব্দ। কনরিয়ার উপরে উঠে আসতে অবশ্য আরও আধ ঘন্টা সময় লাগলো। দরজায় নক করার শব্দ শুনে পীযূষ খুলে দেখলো কনরিয়া দাঁড়িয়ে আছে, তার পরনে ড্রেসিং গাউন। পীযূষকে তিনি বললেন, ঝড়ের রাস্তায় একটা গাছ পড়েছিল, তার জন্য আটকেছিলাম বহুক্ষণ, তাই ফিরতে দেরি এলো। তারপর ড্রেস চেঞ্জ করে উপরে এলাম। আপনার কোনো অসুবিধা হয়নি তো? না, তেমন কিছু না, তবে জলের সময় একটু ভয় পেয়ে গিয়েছিলাম। কনরিয়া মৃদু এসে বললেন, ভূতের ভয় নেই তো? হাজার লোক, মমিটা তো বাড়িতেই আছে। পীযূষ হেসে জবাব দিল, না স্যার, ওসব আমার নেই, আসলে এত বাস পড়ছিল যে একটু ভয় লাগছিল। কনরিয়া এরপর জানতে চাইলেন, ভাবলেন কিছু? অবশ্য কাল পর্যন্ত ভাবার সময় আছে আপনার। পীযূষ জবাব দিল, ভেবেছি বিমাটা করাবো আমি। তবে বিমাটা পীযূষ করাবে শুনে মৃদু হেসে ফুটে উঠল অখিলেশ কনরিয়ার মুখে। তিনি বললেন, থ্যাংক ইউ, কিন্তু তবে কি? মমিটা আমি এখন একবার দেখতে চাই। কনরিয়া কয়েক মুহূর্ত চুপচাপ পীযূষের মুখের দিকে থেকে বলল, আপনি তো এসব ব্যাপারে বিশেষজ্ঞ নন, তবে আপনি যখন মমিটা আর একবার দেখতে চান তখন আমার আপত্তি নেই। দাঁড়ান, আমি নিচে গিয়ে চাবি আনি। মিনিট তিনেকের মধ্যে চাবি নিয়ে ফিরে এলেন তিনি। বাইরে বেশ বড় চাঁদ উঠেছে, মেঘমুক্ত আকাশ, চাঁদের আলো ছুঁয়ে পড়ছে দূরের পাহাড়গুলোতে গা বেয়ে। ঘর থেকে মোমবাতিকে পীযূষকে সঙ্গে নিতে বলেন কনরিয়া। আলোটা নিয়ে কনরিয়া পিছন পিছন বারান্দা ধরে এগুলো পীযূষ। কনরিয়া এসে দাঁড়ালেন মমির ঘরের বন্ধ দরজার সামনে, চাবিতে তালাটা খুললেন, তারপর পাল্লাটো। ঘরের ভিতরে কিন্তু আলো ঢুকছে। বাড়ির পিছনের দিকে একটা গাছ ঝড়ের দাপটে ভেঙে পড়েছে দেয়ালের পিছনের দিকে একটা জানালার ওপর, আর তার আঘাতেই ঘরের ভিতরে ছিটকে পড়ছে পাল্লাটা। বাইরের চাঁদের আলো ঘরে ঢুকছে সেখান দিয়ে। ঘরের ভিতর কনরিয়া কয়েক পা ঢুকতে আর্তনাদের স্বরে বলে উঠলেন, ও মাই গড! খোলা জানালা দেওয়া চাঁদের আলো এসে পড়ছে ঠিক যেখানে কাচের বাক্সতে মমিটা থাকার কথা সেখানে, কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেই কাচের আধার। জানালার পাল্লাটা কিছুটা তফাৎ পড়ে, হয়তো তার আঘাতেই অথবা বজ্রপাতের অতিঘাতে ভেঙে গেছে কাচের বাক্সটা। পীযূষের মনে হলো ঝড় বৃষ্টির সময় ঘরে বসে সে যে ঝনঝন শব্দ শুনছিল তা এই কাচের বাক্স ভাঙার শব্দটাও হতে পারে। ভালো করে সেদিকে তাকিয়ে পীযূষ দেখতে পেল ভাঙা কাচের বাক্সের ভিতর সে প্রাচীর কাঠের কফিন আছে ঠিকই, কিন্তু তার মধ্যে মমিটা নেই। ঘরের চারপাশ ছড়িয়ে আছে কাচের টুকরার লম্বা লম্বা কাপড়ের ফালি বা প্রাচীন ব্যান্ডেজগুলো, যা দিয়ে মোড়ানো ছিল মমিটা। পীযূষ কয়েক পা এগিয়ে গিয়ে কাঠের কফিনটার সামনে দাঁড়ালো, তার সঙ্গে ক্যানারিও। কাঠের শূন্য কফিনটার সামনে দাঁড়িয়ে বিস্ময়ে হতবাক। পীযূষ প্রশ্ন করল, মমিটা কোথায় গেল? কনরিয়ার চোখেও মুখে বিস্ময় ফুটে উঠেছে। তিনিও যেন এই শূন্য কফিনটা দেখার জন্য প্রস্তুত ছিলেন না। পীযূষের কথায় হয়তো তিনি কোনো জবাব দিতে যাচ্ছিলেন, কিন্তু তার আগে একটা কণ্ঠস্বর শোনা গেল, ওর মধ্যে তো কোনো মম্মি ছিলই না। বিদেশ থেকে তো শুধু ওই কাঠের পুরনো কফিনটা আর ব্যান্ডেজগুলো আনা হয়েছিল, তাই না কনরিয়া সাহেব? সঙ্গে সঙ্গে কনরিয়ার মুখটা কেমন যেন একটু ফ্যাকাশে হয়ে গেল। কথাটা কে বললো বোঝার জন্য ঘরের চারদিকে তাকাতে লাগলেন তিনি। আবার শোনা গেল সেই কণ্ঠস্বর, বুদ্ধিটা ভালোই ফেলেছিলেন, কিছুদিন পরেই মমিটা খোয়া গেছে বলে বিমার টাকা দাবি করতেন। কেউ বুঝতেই পারতো না যে এই কাঠের কফিনে কোনো মমি ছিল না। কানাঘুষো শুনেছিলাম যে আপনার ব্যবসা লোকসান চলছে, কিন্তু তার জন্য মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেললেন। পীযূষ আর কনরিয়া দুজনে এবার বুঝতে পারলো যে কণ্ঠস্বরটা আসছে ঘরের অন্ধকারের এক কোণ থেকে, চাঁদের আলো যেখানে পৌঁছাচ্ছে না। যেদিকে তাকে কনরিয়া বলে উঠলেন, কে কে আপনি? এবার অন্ধকার ছেড়ে বের এলো লোকটা। মমির মুখের উপর যে মুখোশটা পরানো ছিল, এক হাত দিয়ে সে প্রাচীন কাঠের মুখোশটা দিয়ে নিজের মুখটা আড়াল করে রেখেছে। কনরিয়া আবারও বলে উঠলেন, কে কে তুমি? এবার যেন মৃদু কেঁপে উঠল কনরিয়ার গলাটা। লোকটা প্রথমে জবাব দিল, যে এতদিনে কাচের বাক্সের মধ্যে শুয়েছিল, তবে মিশরের মমি নয়, যাকে আপনি মমি বানালেন। কথাটা বলার পর মুখোশটা সরিয়ে নিল লোকটা। আরে এই যে সেই লোক যার সঙ্গে পীযূষের দেখা হয়েছিল রাস্তায়, অবিনাশ বিশ্বাস। তাকে দেখেই কনরিয়ার চোয়ালটা যেন ঝুলে পড়ল। বিস্মিতভাবে তিনি বলে উঠলেন, তুমি বেঁচে আছো? লোকটা জবাব দিল, আপনার কি মনে হয় আমি মারা গেছি? ধরে নিয়ে কাচের বাক্সটা সিল করে দিলেন আপনি, যাতে মরদের গন্ধ বাইরে না বেরোতে পারে। নিশ্চয়ই ভেবে রেখেছিলেন এরপর আমার দেহটা কোনো খাদে গিয়ে ফেলে আসবেন। কনরিয়া নিশ্চুপ, বিস্ময় ফুটে উঠেছে তার চোখ মুখে। অবিনাশ বিশ্বাস এরপর বলল, আপনি যেমন আমাকে এই প্রাচীন ব্যান্ডেজ জড়িয়ে মই বানিয়েছিলেন, তেমনি আপনাকে এখন মই বানাবো আমি। লোকটা এই বলে মাটি থেকে একটা লম্বা ব্যান্ডেজে ফালি কুড়িয়ে নিল। ঠিক এই মুহূর্তে ক্যানারিয়া যেন নিজেকে সামলে নিলেন।
হিংস্র একটা ভাব ফুটে উঠল তার মুখে। তিনি বলে উঠলেন, বুঝতে পারছি তুমি বেঁচে আছো। কাচের বাক্সের কোথাও ছিদ্র রয়ে গেছিল আর তা দিয়ে বাতাস ঢুকতো ভিতরে। কিন্তু তুমি আর এই বিমার দালাল যদি ভেবে থাকো যে দুজন মিলে আমাকে ফাঁসাবে, তবে ভুল। তোমাদের দুজনের দেহে পড়ে থাকবে এখানকার কোনো খাদে, কেউ কোনোদিন তোমাদের খবর পাবে না। লোকটার উদ্দেশ্যে কথা বলার পর পীযূষের দিকে তাকিয়ে ক্যানোরিয়া বললেন, তুমি ইচ্ছা করে এখন মমি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলে, তাই না? ভেবেছিলে তোমরা দুজন আর আমি একা, আমাকে কাবু করতে অসুবিধা হবে না। কিন্তু তোমাদের সেই ইচ্ছা পূরণ হলো না। এই বলে ডান হাতটা উপরে তুললেন ক্যানোরিয়া। তার হাতে কখন যে উঠে এসেছে পীযূষের দেখা ক্লাইভের আমলের সেই প্রাচীন পিস্তলটা। বাকরুদ্ধ হয়ে গেল পীযূষ। পিস্তলের নলটা ধীরে ধীরে পীযূষের বুক লক্ষ্য করে সোজা হচ্ছে। পীযূষ আতঙ্কে হিম হয়ে গেল। ঘরের অন্য লোকটা কিন্তু ঘাবড়ালো না। সে বলে উঠল, পিস্তলটা মমির মতো নকল নয় তো? কাজ হবে তো? আমাকেই আগে গুলি করুন। কথার কানে যেতেই কনরের হাতের পিস্তলটা ঘুরে গেল লোকটার দিকে। হিংস্র হাসি হেসে কানারিয়া বললেন, দেখো গুলি বের হয় কিনা। লোকটার বুক লক্ষ্য করে কানারিয়া পিস্তলের ঘোড়া টেনে দিলেন। আলোর ঝিলিক প্রচণ্ড শব্দে কেঁপে উঠল ঘরটা। বারুদের ধোঁয়ায় কয়েক মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে গেল লোকটা। কিন্তু তারপরেই পীযূষ দেখতে পেল একইভাবে দাঁড়িয়ে আছে লোকটা। আচ্ছা হাসিও যেন ফুটে উঠেছে তার ঠোঁটে, আর কনরিয়ার চোখ মুখে ফুটে উঠেছে প্রবল বিস্ময়। মুহূর্তখানেক সময় পরস্পর দিকে তাকিয়ে রইলেন তারা। তারপর কনরিয়া আবারও পিস্তল উঠিয়ে গুলি চালালেন অবিনাশের বুক লক্ষ্য করে। আবার প্রচণ্ড শব্দ আর বারুদের ধোঁয়াতে ভরে গেল ঘর। মোমবাতিটা খসে পড়ল পীযূষের হাত থেকে। ধোঁয়া কাটতেই পীযূষ দেখলো লোকটা একইভাবে দাঁড়িয়ে আছে। তার মুখের হাসিটা এবার স্পষ্ট, আর তার দিকে তাকে যেন রক্তশূন্য হয়ে গেছে কানারিয়ার মুখ। কানারিয়া আরও একবার তাকে লক্ষ্য করে পিস্তল উঠিয়ে ঘোড়া টানলেন। খট করে একটা শব্দ হলো, গুলি বেরোলো না। এই প্রাচীন দুনালা পিস্তলের দুটো মাত্র গুলি ছিল শুধু। লোকটা এরপর বলল, এবার আমার পালা। সে এক পা করে এগোতে লাগলো কনরিয়ার দিকে। কনরিয়া কিন্তু কোনো প্রতিরোধ করার চেষ্টা করলেন না। তার হাত থেকে পিস্তলটা মাটিতে খসে পড়ল। প্রচণ্ড আতঙ্কে বিস্ফোরিত চোখে লোকটার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলেন তিনি। লোকটা যখন একদম কাছে চলে এলো তখন কাটা কলা গাছের মতো মাটিতে পড়ে গেলেন তিনি। অবিনাশ বিশ্বাস নামের লোকটা এরপর মাটিতে বসে পড়ে ব্যান্ডেজের কাপড়গুলো কানারিয়ার মুখে মাথায় জড়াতে শুরু করলো। ঘটনার আকস্মিকতা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিল পীযূষ। হুঁশ ফিরতে সে লোকটার উদ্দেশ্যে বলল, কানারিয়া সাহেব কি মারা গেছেন? ও কী করছেন আপনি? অবিনাশ বিশ্বাস জবাব দিল, অজ্ঞান হয়ে গেছে। আমি জীবন্ত মই বানাচ্ছি, যেমন ও আমাকে বানিয়েছিল। আমাকে বাধা দিবেন না। লোকটা আপনারও ক্ষতি করতে চেয়েছিল। তাড়াতাড়ি কাজটা সেরে আপনাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দেবো। এখানে থাকলে আপনি বিপদে পড়তে পারেন। পীযূষ আর তার কাজে বাধা দিল না। খুব দ্রুত লোকটা তার কাজ সম্পূর্ণ করলো। ক্যানারিয়ার দেহটা ঠিক যেন একটা প্রাচীন মমির মতো লাগছে। লোকটা কাপড় জড়ানো ক্যানারিয়ার সংজ্ঞাহীন দেহটাকে পাজাগুলো করে তুলে সেই কাঠের কফিনের মধ্যে শুয়ে দিল। মুখোশটাও পরিয়ে দিল তার মুখে। এরপর পীযূষকে বলল, আপনার ঘর থেকে জিনিসপত্র নিয়ে নিন। আপনার এখানে আসার কোনো চিহ্ন যেন না থাকে। চলুন আপনাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসি। কিছুক্ষণের মধ্যে লোকটার সঙ্গে পথে নামলো পীযূষ। বেশ কিছুক্ষণ নিশ্চুপভাবে চলার পর লোকটা বলল, সামান্য কটা টাকার জন্য লোকটা কথায় মমি সেজেছিলেন। তবে লোকটা যে বিমা কোম্পানিকে ঠকাবার জন্য আমাকে মমি সাজিয়েছিল তখন আমি তা জানতাম না। কিন্তু কিছুক্ষণ পরেই আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো, আর তা বুঝেও নির্দয় লোকটা আমাকে বাক্সের বাইরে বের করলো না। এর আগে যখন আপনাদের আর একজন লোক এসে কাচের বাক্সের সামনে দাঁড়িয়েছিল তখন আমি ছটফট করছি। আর তারপর তো আমি মরে গেছি ধরে নিয়ে ক্যামেরা বাক্সটাই সিল করে দিলেন, মরদের দুর্গন্ধ যাতে না বেরোয় সেজন্য। তাহলে কি আমাদের সান্যালবাবু যা দেখেছিলেন তা ঠিক? তখনই কেঁপে উঠেছিল লোকটা। কথাটা মনে মনে ভেবে নিয়ে পীযূষ বলল, ভাগ্যিস কাচের বাক্সটাতে ফটো থেকে গেছিল, তাই বরাত জোরে বেঁচে গিয়েছিলেন আপনি। তাছাড়া জল ছাড়াও 7 দিন যে বাঁচলেন এটাও একটা মিরাক্কেল। তবে কর্নেলের পিস্তলে যে শুধু বারুদ ভরা ছিল এটাই রক্ষে। শেষ মুহূর্তে শয়তান লোকটা আমাদের ভয় দেখাতে চেয়েছিল। দীর্ঘক্ষণ কোনো জবাব দিল না লোকটা। 8 ঘন্টা নির্জন পাকদণ্ডী বেয়ে নিশ্চুপভাবে চলার পর কিছুটা দূরে আলো দেখা গেল। লোকটা সে আলো দেখিয়ে বলল, ওই যে বাস স্ট্যান্ড। রাত বেশি হয়নি, ওখান থেকে দার্জিলিং শহরে যাওয়ার বাস পেয়ে যাবেন। তবে যাবার আগে দুটো কথা বলে যায় আপনাকে। পীযূষ বলল, কি? অবিনাশ বলল, কাচের বাক্সটা সিল করে দেওয়ার পর ওতে কোনো ছিদ্র ছিল না। আর ক্যানারিয়ার পিস্তলটা ক্লাইভের আমলের হলো ওটা সত্যি এখনও কর্মক্ষম। ওতে গলিও ছিল। হঠাৎ যেন বাতাসে মিলেও গেল লোকটা।
দুদিন পর কলকাতায় ফিরে এলো পীযূষ। ইতিমধ্যে সে তার কোম্পানিকে জানিয়ে দিয়েছে ক্যানোরিয়ার সঙ্গে তার দেখা হয়নি, কারণ দার্জিলিংয়ে পৌঁছাবার পরেই ক্যানোরিয়া তাকে টেলিফোনে জানিয়ে দেন তিনি বিমা করতে আগ্রহী নন। অবশ্যই মিথ্যা বলার জন্য পীযূষের বিমা কোম্পানির কাছে ধরা পড়ার ভয় নেই, কারণ ইতিমধ্যে সংবাদপত্রে একটা খবর প্রকাশিত হয়েছে বিখ্যাত ব্যবসায়ী অখিলেশ কানোরিয়া বাকশক্তিহীন ও পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় তার দার্জিলিংয়ের বাংলোতে উদ্ধার করা হয়েছে। অদ্ভুতভাবে মমির মতো কাপড় গায়ে জড়িয়ে একটা প্রাচীন মমির বাক্সে শুয়েছিলেন তিনি। তবে সেই ঘরে আরও একটা পচা গলার মৃতদেহ পাওয়া গেছে, তার বুকে বুলেটে ক্ষতচিহ্ন আছে। এছাড়া সেই ঘরের ভিতর থেকে ক্যানোরিয়ার সংগ্রহের একটা প্রাচীন পিস্তলও মিলেছে।